আমাদের আজকের আলোচনার বিষয় শুরু হচ্ছে, দেখো যে প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে পারদকে তাপমাত্রিক পদার্থ বলা হয় কেন। আচ্ছা, এখানে আবার নতুন একটা ধারণা কিন্তু চলে আসলো। হ্যাঁ, ধারণাটা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই। সেটা হলো কি ধারণা, যেখানে কিন্তু আবার একটা নতুন শব্দ বললাম, তাপমাত্রিক পদার্থ। আর গতকাল কিন্তু একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাহলে তাপমাত্রিক পদার্থ কিন্তু একটা জিনিস, আর ধর্ম কিন্তু একটা জিনিস। তো তোমরা স্বাভাবিকভাবেই বুঝো যে ধর্ম ওই যে বৈশিষ্ট্য যেটা বলে সেটা, আর পদার্থ তো হচ্ছে একটা ভিন্ন জিনিস। তো আমি বলছিলাম যে তাপমাত্রিক ধর্ম হচ্ছে ওই ধর্মটা, হ্যাঁ, যেমন যেই ধর্মটা তাপমাত্রা পরিবর্তনের কারণে পরিবর্তন হয়। যেমন আমি বলছিলাম আয়তন। এখন তো নিশ্চয়ই তোমরা এটা আমাকে বলতে পারো না যে স্যার আয়তন একটা পদার্থ। এটা তো বোকামির মতো কথা হবে, তাই না? আয়তন পদার্থ হতে যাবে কেন? হ্যাঁ, আয়তন হচ্ছে একটা জাস্ট একটা রাশি হয়তো বা, সেটা তার এইভাবে কোনো পদার্থ হবে না। সেটা যে কোনো বস্তুর আয়তনই হতে পারে, এর আয়তন, অর আয়তন, এর আয়তন, সকল মানে সকল পদার্থের উপরেই তার একটা আছে, প্রভাব আছে সেটা। বাট তাইলে যে ধর্মটা পরিবর্তন হবে তাপমাত্রা পরিবর্তনের জন্য, সেই ধর্মটাকে বলা হয় তাপমাত্রিক ধর্ম। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই ধর্মটা তো নিশ্চয়ই কোনো না কোনো পদার্থই প্রদর্শন করবে। যেমন আমি আয়তনের কথা বলছি, তাপমাত্রা পরিবর্তনকালে আয়তন পরিবর্তন হবে, তাহলে আমি তো নিশ্চয়ই কোনো পদার্থ নিয়ে চিন্তা করছি। হয়তো আমি বলছি যে আমার কাছে একটা পদার্থ আছে, সেই পদার্থের আহ আয়তন ছিল এত, তাপমাত্রা বাড়ানোর পরে ওই পদার্থের আয়তন এত হয়ে গেছে। তাহলে আমি যেই পদার্থটা নিয়ে আলোচনা করলাম তাপমাত্রিক ধর্ম ব্যাখ্যা করার জন্য, সেই পদার্থটাকে কিন্তু বলা হয় তাপমাত্রিক পদার্থ। তাহলে আশা করি তোমরা তাপমাত্রিক পদার্থ এবং তাপমাত্রিক ধর্ম, এই দুইটা বিষয়ের মধ্যে যে ডিফারেন্স, এই বিষয়টা আশা করি তোমরা সবাই বুঝে গেছো। একটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম, আরেকটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। এখানে প্রশ্ন হচ্ছে পারদকে তাপমাত্রিক পদার্থ বলা হয় কেন। খেয়াল করো সবাই, পদার্থের যে ধর্ম ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে তাপমাত্রিক ধর্ম বলে। যে ধর্ম ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয়, ওই যে আমি যে গত নিজে ঘুরানো কথাটা বলছি, সে ঘুরানোটা। কারণ আমি বলছিলাম যেমন তাপমাত্রা পরিবর্তনের কারণে তাপমাত্রিক ধর্ম পরিবর্তন হয়, আবার একইভাবে তাপমাত্রিক ধর্মের পরিবর্তনকে লক্ষ্য করে কিন্তু তাপমাত্রা মেজারমেন্ট করা যায়। তবে এই বিষয়টা বোধহয় গতদিন একটু কম আলোচনা হয়েছে, গতদিন। তো আমি এই জন্য তোমাদের এই বিষয়টা এখন একটু রিপিট করি, তোমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করো যে ঘুরানো কথাটা কি। এটা হয়তো আমার মনে হয় গতদিন মতো আলোচনা করি। যে ধর্ম ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে তাপমাত্রিক ধর্ম বলে। দেখো আমি যেমন বললাম যে তাপমাত্রা পরিবর্তন করলে আয়তন পরিবর্তন হয়, তাপমাত্রা পরিবর্তন করলে আয়তন পরিবর্তন হয়। আবার একটু উল্টা ঘটনা দেখো, সে আয়তনের পরিবর্তনকে লক্ষ্য করেই কিন্তু আবার তাপমাত্রা পরিমাপ করা যায়। যেমন থার্মোমিটারের কথা চিন্তা করো, থার্মোমিটারের ভেতরে কিন্তু পারদ আছে। তো পারদের ধর্মটা কি? পারদকে আমরা যদি তাপ দেই, বাহির থেকে তাপ পাই, তাহলে ভেতরের পারদটা কিন্তু বেড়ে যায়, যার জন্য পারদটা থার্মোমিটারের উপরের দিকে ওঠে। আর তার সাথে একটা মিটার লাগানো আছে, লেখা আছে, লেখা বরাবর দেখে দেখে কিন্তু সেই আয়তন দেখে আমরা বলে দিই আয়তন বাড়ছে, কত পর্যন্ত বাড়ছে সেটা দেখে আমরা বলে দিই তাপমাত্রা এত। কিন্তু তাপমাত্রা, আবার ওই তাপমাত্রা বাহ্যিক যে তাপমাত্রা পরিবর্তনের কারণেই কিন্তু আয়তন বাড়ছে, তাহলে একটা কিন্তু আরেকটার উপর জড়িত। যেমন তাপমাত্রা পরিবর্তনের জন্য থার্মোমিটারের ভেতরে পারদের আয়তন বাড়ছে, কিন্তু আমরা আবার সেই পারদের আয়তনের যে পরিবর্তন হয়েছে সেটা দেখেই মিটার দেখে দেখে বলে দিলাম তাপমাত্রা কত। তাহলে বিষয়টা দুই জায়গায় দাঁড়াইলো, যে যে ধর্ম ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা যায়। আর গতকাল বলছিলাম যে তাপমাত্রা পরিবর্তনের কারণে পদার্থের যে ধর্ম পরিবর্তন হয়। তাহলে কথা কিন্তু দুইটা একটার সাথে একটা অতপ্রীত ভাবে জড়িত, মানে একটা হইলে আরেকটা কিন্তু অটোমেটিক এমনি এমনি হয়ে যায়। সুতরাং এই কথাটা আশা করি তোমরা বুঝতে পারছো। এই পদার্থকে তাপমাত্রা, আচ্ছা তাহলে যে পদার্থের জন্য, অর্থাৎ যে পদার্থের এই ধর্মটা থেকে তাপমাত্রিক পদার্থ বলে, এটাকে আসলে আর একটু সহজ করে বলতে পারো। সোজা কথা, যে পদার্থের তাপমাত্রিক ধর্ম রয়েছে তাকে তাপমাত্রিক পদার্থ বলে। সহজ কথাই বলে দাও, একদম ছোট করে শেষ। এত ছোট না বললে আমরা হয়তো এখানে একটু বড় করে বলবো। তো বলা হয়েছে পারদকে তাপমাত্রিক পদার্থ। পারদকে তো আমি অবশ্যই তাপমাত্রিক পদার্থ বলবো, যেহেতু পারদকে তাপ দিলে তার আয়তন চেঞ্জ হয়, আয়তন একটা তাপমাত্রিক ধর্ম, সেটা চেঞ্জ হয়, কাজেই বলবো। কারণ পারদ থার্মোমিটারের ক্ষেত্রে কৈশিক নলের ভেতরে রক্ষিত পারদ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে বেড়ে যায়। অনেকে বলতে পারে কৈশিক নলটা কি? পারদ থার্মোমিটারের ভেতরে একটা সরু নল থাকে, একদম পারদ কিন্তু থাকে ভেতর দিয়ে সামান্য। অনেকে বলে যে থার্মোমিটারটা দেখতে তো অনেক মোটা, এটার ভিতর দিয়ে মনে হয় পুরাটা পারদে ভরা। না, ধারণা কিন্তু ভুল। এটার ভিতরে খুব সরু জায়গা পারদ ওঠার জন্য, একদম সরু জায়গা। কৈশিক নল বলা হয় এটা ফিজিক্স অন্য জায়গায়, যে খুব সরু নলকে বলা হয় কৈশিক নল। মানে এই নলটা একেবারেই খুব সরু, অর্থাৎ এর ভিতরে খুব সামান্য পরিমাণ পারদ উপরের দিকে ওঠে, একদম মাঝখান দিয়ে ওই চিত্রটা থাকে। এই জন্য এটা হচ্ছে পারদের তাপমাত্রিক পদার্থ। তো দেখো পরের প্রশ্ন, চাপ পদার্থের তাপমাত্রিক ধর্ম। তাহলে চাপ পদার্থের তাপমাত্রিক ধর্ম যদি আমাকে ব্যাখ্যা করতে হয়, তাহলে নিশ্চয়ই আমাকে এটাও ব্যাখ্যা করে দিতে হবে যে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে চাপ চেঞ্জ হবে, আবার চাপের পরিবর্তনের সাথে সাথে তাপমাত্রা পরিবর্তন হবে, হলেই কিন্তু বলা যাবে। তাহলে ওটা আমরা এখানে ব্যাখ্যা করি। তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তন এবং পরিবর্তন লক্ষ্য করে সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায় তাকে তাপমাত্রিক ধর্ম বলে। এটা তোমরা তাপমাত্রিক ধর্মের সংজ্ঞার মধ্যে পড়ছো। চাপ পদার্থের তাপমাত্রিক ধর্ম, কারণ তাপমাত্রা হ্রাস করলে গ্যাসীয় পদার্থের চাপের হ্রাস বৃদ্ধি ঘটে।
তাপমাত্রা হ্রাস অর্থাৎ হ্রাস বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের চাপের হ্রাস বৃদ্ধি ঘটে। এই লাইনটা আবার আমি একটু ভালোভাবে তোমাদের ক্লিয়ার করি। শুধু গ্যাসীয় পদার্থের কথা কেন বললাম? যেমন গ্যাসীয় পদার্থ আমরা জানি যে কোনো নির্দিষ্ট পাত্রের ভেতরে রাখলে কি হয় বলো, পুরো জায়গাটা দখল করে। এখন তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করলে তুমি যদি তাপমাত্রা দেখো বৃদ্ধি করো, তাহলে কি হবে? ওটা আয়তনে বাড়বে না? আর আয়তনে যখন বাড়বে তখন গ্যাসীয় পদার্থটা যে পাত্রের ভিতরে রাখছো সেটা যদি আয়তনে বাড়তে যায় তাহলে কি তার প্রেসার বাড়বে না, চাপ বাড়বে না? তাহলে নিশ্চয়ই সেটা ওয়ালের মধ্যে গিয়ে বেশি পরিমাণ চাপ দিবে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যেহেতু তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে সেটা বেড়ে যায়, গ্যাসীয় পদার্থের যেহেতু একটা নির্দিষ্ট এই জন্য বলা হয়েছে তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপের হ্রাস বৃদ্ধি ঘটে, অর্থাৎ পরিবর্তন ঘটে। যেহেতু পরিবর্তন ঘটে সুতরাং আমরা বলতে পারবো যে চাপ হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম। আমি কথাটা আবার আরেকবার রিপিট করি যে তাপমাত্রিক ধর্মের ক্ষেত্রে কিন্তু দুইটা বিষয় একসাথে মনে রাখবা, যে তাপমাত্রা পরিবর্তনের কারণে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয়, আবার অপোজিট এই কথা মনে রাখতে হবে যে পদার্থের যেই ধর্মের পরিবর্তনকে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, চিন্তা করে, বিবেচনা করে তাপমাত্রা মেজারমেন্ট করা যায়। কারণ সেই তাপমাত্রিক ধর্মকে আবার চিন্তা করে সেটার থেকে মাপজোক নিয়ে ইচ্ছা করলে তাপমাত্রা আবার পুনরায় বের করা যায়, যেটার ব্যবহার আছে থার্মোমিটার। এর জন্য ডেফিনেশনের কথাটা কিন্তু দুই ভাবে আমাদেরকে বুঝতে হবে। এরপরে কিছু এমসিকিউ আছে, দেখো। তাপমাত্রিক ধর্মগুলো হচ্ছে আয়তন, রোধ, চাপ। এই যে আমি তো অলরেডি আয়তনের কথা বলছি, রোধের কথা গতদিনে বলছিলাম, আজকে যে এখানে চাপের কথা বললাম গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে উদাহরণ। তো পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা সেটা হয়তো আজকেও তোমরা জিজ্ঞেস করলে আমি বললাম, বাট সেটা হয়তো আমাদের ডেফিনেশন, কিন্তু এমসিকিউর জন্য তো তার মানটা তো আমাকে বলতে হবে যে মান কত। তো পানির তৈধ বিন্দুর তাপমাত্রার মান কত? পানির তৈধ বিন্দুর তাপমাত্রার মান হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি 273.15 এত কেলভিন। এরপরে হচ্ছে পরম শূন্য তাপমাত্রার মান কত? আচ্ছা, পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা হয়তো আমরা পরবর্তীতে পেয়ে যাব। আসলে এটা ইন্টারের বইয়ে পাওয়া যায়, এটা ইকুয়েশন থেকে আসে। আপাতত সমীকরণ তো আর 9-10 বইয়ে নাই। সো এখানে তোমাদের একটু এমনি মনে রাখতে হবে ইকুয়েশনের মধ্যে, অর্থাৎ -273 এত ডিগ্রি সেলসিয়াস মানে 0 কেলভিন। আসলে 0 কেলভিন তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এটা তোমরা আপাতত এইভাবে মনে রাখতে পারো, বাট ওখানে ডেফিনেশনটা হচ্ছে এরকম যে যে তাপমাত্রায় পদার্থের চাপ শূন্য হয়, মানে এমন একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের মধ্যে যদি কেউ টেম্পারেচার টি এর জায়গায় 273.15 কেলভিন এত ডিগ্রি সেলসিয়াস বসায় দেয়, তাহলে ওই ইকুয়েশনে চাপ পি এর মান সরাসরি সমীকরণ থেকে শূন্য হয়ে যায়। মানে এটা হলো সমীকরণ থেকে বোঝা যায়। তো পারদ থার্মোমিটারে তাপমাত্রিক পদার্থ কি? দেখো এখন পারদ থার্মোমিটারের নাম যেহেতু আমি বলছি পারদ থার্মোমিটার, তাহলে নিশ্চিত তার ভিতরে তো তাপমাত্রিক পদার্থ হিসেবে পারদই থাকবে, অন্য পদার্থ কেন থাকবে বলো? এই হচ্ছে। গ্যাস থার্মোমিটার নামে একটা থার্মোমিটার আছে, নিশ্চয়ই তার ভিতরে আবার গ্যাস দেওয়া আছে। হ্যাঁ, তারপরে অ্যালকোহল থার্মোমিটারে তাপমাত্রিক পদার্থ অ্যালকোহল, এগুলো একদম সহজ ব্যাপার। মানে নিশ্চয়ই আমরা নাম দেখেই বুঝি, যেহেতু অ্যালকোহল থার্মোমিটার দিচ্ছে তার থার্মোমিটার ভিতরে অ্যালকোহল ব্যবহার করা হয়েছে। যেটা গ্যাস থার্মোমিটার তার ভিতরে গ্যাস ব্যবহার করেছে, পারদ থার্মোমিটারের ভিতরে পারদ ব্যবহার করা হয়েছে। এখানে কিছু এমসিকিউ আছে, এটা খুব কাজে লাগবে। আমি এখন বলছি এটা কাজে লাগবে কারণ আমি এরপরে তোমাদের কিছু সমীকরণের প্রমাণ দেখাবো আজকে, সেটা পড়তে খুব কাজে লাগবে এটা। যেমন স্থিরাঙ্ক কয়টি ও কি কি, এটা আমরা গতদিন অলরেডি আমি পড়ছি স্থিরাঙ্ক কাকে বলে, সেখানে পড়াইছিলাম দুইটি, একটা নিম্ন স্থিরাঙ্ক, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আচ্ছা, সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, উচ্চ স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। এই দুইটা জিনিস আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক, একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস এটা আমরা জানি, এই 0 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু বরফের গলনাঙ্ক, আর 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আবার পানির স্ফুটনাঙ্ক। তো এটা তো আমি সেলসিয়াসে বললাম, এই দুইটা মান আমরা এতদিন শুধুমাত্র সেলসিয়াসে জানতাম, অর্থাৎ তোমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বরফ বা পানির শুধু সেলসিয়াসে জানছো। কিন্তু আজকে আমি তোমাদেরকে এই মানটা সেলসিয়াসের সাথে সাথে ফারেনহাইট এবং কেলভিন এই দুই একক মনে রাখানোর চেষ্টা করবে, এবং সেটা মনে রাখতে হবে। যেমন ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, 32 ডিগ্রি ফারেনহাইট, কমা দিন, আবার মাইনাস মনে হচ্ছে। 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু ফারেনহাইটে চলে গেলে, অর্থাৎ ফারেনহাইট সোজা কথা, তাহলে ফারেনহাইট হিসেবে চিন্তা করতে গেলে বরফ যে 32 ডিগ্রি ফারেনহাইটে গলবে, আবার পানি 212 ডিগ্রি ফারেনহাইটে বাষ্প হবে। এটা কিন্তু অন্য স্কেলে চলে গেছে, নিশ্চয়ই তোমরা বোঝো। সেলসিয়াসের মান আর ফারেনহাইটের মান তো কখনো এক হবে না। তোমরা এতদিন শুধু সেলসিয়াসের মানটা জানতা, মানটা শুধু সেলসিয়াসই থাকবে না, সেটা ফারেনহাইট এবং কেলভিনে হবে। এবার চলে আসলাম কেলভিনে। কেলভিনের নিম্ন স্থিরাঙ্ক মানে গলনাঙ্ক 273.15, আর তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373.15। তো এখানে আরেকটা বিষয় আমি একটু এখন বলে রাখি, পরবর্তীতে আমি আবার বলবো, সেটা হলো তোমরা একটু দেখো যে সেলসিয়াসে এই যে তোমার নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধান কিন্তু 100, কারণ নিম্ন স্থিরাঙ্ক 0 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100। আবার ক্যালভিনেও কিন্তু নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের ব্যবধানটা 100, অর্থাৎ সেলসিয়াসের ক্ষেত্রে আর ক্যালভিনের ক্ষেত্রে এই দুইটা এককে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের ব্যবধানটা এক সমান। যেহেতু এই দুই ক্ষেত্রে সেলসিয়াস এবং তোমার দেখতেই পাচ্ছি সেলসিয়াস এবং অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের ব্যবধানটা সমান,
এজন্য কিন্তু আমরা আবার দেখবো যে সেলসিয়াস এবং কেলভিন এককে তাপমাত্রার পার্থক্যের মান এক থাকবে। এটা নিয়ে আজকে আমরা একটা অনুধাবনও পড়বো। বাট এখানে যেহেতু তথ্যটা ছিল, আমি এতটুকু কথা তোমাদের ক্লিয়ার করে রাখলাম। মেজারমেন্টটা যে মান দেখে বোঝা যাচ্ছে 100 আর 0 ব্যবধান হচ্ছে 100। 373 থেকে 273 বাদ দিলে ব্যবধান থাকে 100। এবার নিম্ন স্থিরাঙ্ক, গলনাঙ্ক এবং বরফ বিন্দু একই কথা, এটা আমরা সবাই জানি। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। আচ্ছা, এটা হয়তো আমরা সবাই জানি, ডক্টরের কাছে গেলে ডক্টর যখন জ্বর মাপে তখন বলে 101, তার মানে আপনার জ্বর হয়েছে। তো 101-এ যে জ্বর হয় সেটা আমি কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য নিচে আমাকে একটা নির্দিষ্ট তাপমাত্রা জানতে হবে, যে স্বাভাবিক তাপমাত্রা কত, সেটা হচ্ছে 98.4। তার মানে তুমি যদি সুস্থ থাকো তাহলে তোমার শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হবে। হ্যাঁ, এটা হলো ফারেনহাইটে বললাম। এটা যদি সেলসিয়াসে তাহলে 36.89 হবে। যদি তুমি কেলভিনে বলো তাহলে 310 হবে। তো সাধারণত ডাক্তাররা ফারেনহাইটে মাপে, এজন্য আমরা বলি যে 99 জ্বর, 100 জ্বর এগুলো বলি, কিন্তু 98.4 হচ্ছে স্বাভাবিক। বাট আমরা কিন্তু সেলসিয়াস কেলভিনে বলি না। সেলসিয়াস কেলভিনে বললে কিন্তু কেউ বুঝবো না। ডাক্তারের কাছে গেলে যদি বলে যে জ্বর হয়েছে, তাপমাত্রা হয়েছে 37 ডিগ্রি, তাহলে বলবে এটা কেমন কথা, 37-এ তো মানুষ মরে যাওয়ার কথা, অনেক ঠান্ডা। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে ওইটা ছিল ফারেনহাইট, ডক্টরের বক্তব্যটা, আর আমি বলছি কিন্তু সেলসিয়াসে। কথা কিন্তু কোনোটাই ভুল না, শুধু এককের পরিবর্তন। সুতরাং কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আমরা জ্বর মাপি ফারেনহাইটে, ফারেনহাইটে ওই 98-99 হয় জ্বর মাপে, বাট এটাকে সেলসিয়াসে মাপলে হবে 36, ক্যালভিনে মাপলে হবে 310, অর্থাৎ আলাদা আলাদা এককে আলাদা আলাদা হবে। এরপরে থার্মোকাপল। গতদিন তোমাদের আমি থার্মোমিটারের কথা বলছি, আজকে নতুন একটা যন্ত্র যেটা থার্মোকাপল। আসলে থার্মোমিটারের তাপমাত্রা মাপার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। আমার কাছে থার্মোমিটার আছে, তোমরা জ্বর মাপার ক্ষেত্রে থার্মোমিটারে দেখবা যে একটা নির্দিষ্ট টেম্পারেচারের বেশি সে মাপতে পারে না, মানে একটা নির্দিষ্ট বেরিয়ার তার জন্য দেয়া আছে যে থার্মোমিটার এত থেকে এত পর্যন্ত তাপমাত্রা মাপতে পারে। এখন কথা হচ্ছে সেই বেরিয়ারের বাইরে তাপমাত্রা মাপার জন্য নতুন একটা যন্ত্র যার নাম হচ্ছে থার্মোকাপল। সে একদম ঋণাত্মকের দিকে -200 পর্যন্ত মাপতে পারে, ধনাত্মকের দিকে 1000 ডিগ্রি সেলসিয়াস মাপতে পারে। কিন্তু আমার থার্মোমিটার কিন্তু এত বেশি পারে না, ওর রেঞ্জটা অনেক কম। আমরা সেটা থার্মোমিটার হাতে নিলেই দেখবো। হয়তোবা থার্মোমিটারের রেঞ্জটা থাকে এরকম, ধরো -10 থেকে শুরু করে 120 পর্যন্ত মাপার একটা সুযোগ দেয়, এরকম, এর বেশি দেয় না থার্মোমিটারে। আচ্ছা, উর্ধ্ব স্থিরাঙ্কের আরেক নাম হচ্ছে স্ফুটনাঙ্ক এবং বাষ্প বিন্দু। আচ্ছা, খুব মনোযোগ দাও, এখানে 3টা থার্মোমিটার আছে। তোমরা খুব ভালোভাবে 3টা থার্মোমিটারের চিত্র আঁকবা। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, একটা থার্মোমিটার, এটা একটা থার্মোমিটার, এটা একটা থার্মোমিটার। তো 3টা থার্মোমিটারের আমরা 3টা নাম দিতেই পারি, ইচ্ছে করলে আমরা আলাদা আলাদা 3টা নাম দিতে পারি। বাট এখানে আমি হয়তোবা থার্মোমিটারের নামের ক্ষেত্রে যেটা আমি একটু প্রিফার করব সেটা হলো, এখানে যদিও দেয়া আছে আমরা দেখতেছি টিসি, কিন্তু আমি থার্মোমিটারটাকে টিসি না দিয়ে এটাকে হয়তো আমি একটু সি নাম দিয়ে দিই, মানে সেলসিয়াস। আসলে আগের বই এটাকে সি দিয়ে প্রকাশ করা হইতো। আর যেটা হচ্ছে ক্যালভিন, এটাকে আমি একটা কে দিয়ে দিই, মানে এটা হচ্ছে ক্যালভিন স্কেল। তারপরে যেটা ফারেনহাইট, এটাকে আমি শুধু একটা অ্যাপ দিয়ে দিই। তো আমি সি কে আর এফ ই ব্যবহার করব। তোমরা সি কে এফ না ব্যবহার করে তার পরিবর্তে টিসি, টিকে এবং টিএফ ও ব্যবহার করতে পারবে। আসলে একই জিনিস, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। যেমন টিসি দ্বারা বোঝায় টেম্পারেচার অফ সেলসিয়াস, হ্যাঁ, তখন সিটা ছোট হাতের, টি হচ্ছে বড় হাতের। আর শুধু যদি সেলসিয়াস বোঝানোর জন্য সি লেখো তাহলে সি বড় হাতের। আবার টিকে হচ্ছে টেম্পারেচার অফ ক্যালভিন, টি হচ্ছে বড় হাতের, কে হচ্ছে ছোট হাতের। তো এক্ষেত্রে যদি শুধু ক্যালভিন কে দিয়ে বড় হাতে লিখতে হবে। আবার টিএফ এর ক্ষেত্রে একই। তাহলে এটা আমরা এই থার্মোমিটারের নাম দিলাম সি, এটা নাম দিলাম আমি হয়তোবা তোমার কে, আর এটা নাম হয়তো আমি দিলাম হচ্ছে পি। তো এখন আমি 3টা বিন্দু আছে আমরা দেখতেছি, এটা হচ্ছে উর্ধ্ব স্থিরাঙ্ক, আমি বলছিলাম এই পয়েন্টটা উর্ধ্ব স্থিরাঙ্ক। উর্ধ্ব স্থিরাঙ্ক আশা করি সবাই জানো। তো উর্ধ্ব স্থিরাঙ্ক যদি তোমাদের খুব ভালোভাবে আমার জানাইতে হয় তাহলে হয়তোবা এই শব্দটা লিখলে হয়তোবা সবাই খুব ভালো বুঝবে, যেটা আসলে স্ফুটনাঙ্ক। হ্যাঁ, মানটা একটু এখানে এরকম হয়েছে, তোমরা বুঝে নাও, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। অর্থাৎ আর একদম নিচে যে লেভেলটা আছে সেটা হয়তো আমরা সবাই জানি, এটা হয়তো আমরা যদি বুঝতে চাই আমাদের সহজ করে, তাহলে এটা হচ্ছে গলনাঙ্ক। তার মানে এটা হচ্ছে একটা গলনাঙ্কের লেভেল, আর এটা হচ্ছে স্ফুটনাঙ্কের লেভেল। আমি লেভেল বলছি কেন, বিষয়টা এরকম যে লেভেল বলার পেছনে কারণ হচ্ছে যে এখানে তো তোমার দেখতেই পাচ্ছ যে স্ফুটনাঙ্ক 3টা এককে আছে, আবার গলনাঙ্ক কিন্তু 3টা এককে আছে, আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সেলসিয়াসে, এটা হচ্ছে ফারেনহাইট কেলভিনে, আর এটা হচ্ছে ফারেনহাইটে। আর এখানে আবার স্ফুটনাঙ্কের মানটাও 3টা এককে আছে, তার মানে মানগুলো কিন্তু একাধিক একক আছে। কারণ স্ফুটনাঙ্কের যে লেভেলটা আছে সেই লেভেলটাকে আমি আমার নিজের মতো করে এই লেভেলটাকে হয়তো একটা অক্ষর দ্বারা আমি এখানে প্রকাশ করি, যেটা নাই আমি একটা বড় হাতের এ দিয়ে প্রকাশ করি। কেন প্রকাশ করি সেটা আমি দেখাচ্ছি, এটাকে আমি এ দ্বারা প্রকাশ করলাম। তার মানে হচ্ছে এই সকল স্ফুটনাঙ্কের লেভেলটা আমার এ বিন্দু হয়ে গেল। আর একদম নিচে যে বিন্দুটা আছে, গলনাঙ্কের যে পয়েন্টটা আছে, সেটাকে আমি সরাসরি বি লিখে ফেললাম, যে গলনাঙ্কের আমার পয়েন্টটা হচ্ছে বি বিন্দু। আর মাঝের যেটা আমি 3টা নাম যে দিছি, সেটা নামের জায়গায় তো নাম আছে আমরা দেখতেই পাচ্ছি। তো তারপরেও নামের ছাড়া আমি এখানে একটু পি লিখে ফেললাম, যে আসলে এই লেভেলটাকে বোঝানোর জন্য আমি পি ব্যবহার করি।
আচ্ছা, তাহলে আমি আবারও বলছি যে আমরা স্ফুটনাঙ্কের লেভেলটাকে এ ধরছি, সবাই খেয়াল করো একটু। আসলে স্ফুটনাঙ্ক তো সেলসিয়াসের একটা, কেলভিনের একটা, ফারেনহাইটের একটা, কিন্তু এই লেভেলটাকে আমি এ ধরলাম। থার্মোমিটারের লাইনটা, অর্থাৎ এই যে একটা লাইন আছে, এই লাইন বরাবর আমি এটাকে এ ধরলাম, অর্থাৎ এই লাইনটাকে এই বরাবর একটা পয়েন্ট আউট করে আমি এটাকে এ বিন্দু হয়তো বা মনে করলাম, আর এই বরাবর এটাকে আমি লাইন আউট করে বি বিন্দু মনে করলাম, আর এই যে এই বরাবর, অর্থাৎ যে বরাবর মাঝে আমরা থার্মোমিটারের নাম লিখছি সেই বরাবর আমরা এটা সি বিন্দু লিখলাম। এখন এখানে একটা ব্যাপার আছে খুব ভালোভাবে, যেটা আমরা হয়তো বুঝতে পারবো, যেটা আমরা হয়তো গণিতে পড়ছি, সেটা হলো আমরা এখানে দৈর্ঘ্যের একটা ব্যাপার আছে। দৈর্ঘ্যের ব্যাপারটা কি, আমরা দেখতে পাচ্ছি যে দেখো মানের দিক দিয়ে যদিও তফাৎ আছে। যেমন যদি মানের ক্ষেত্রে বলি, তাহলে এ আর বি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 100। মানের দিক দিয়ে ব্যবধান কিন্তু 100, কারণ এখানে 100 আছে, এখানে 0 আছে। মানের দিক দিয়ে এই দুইটার ব্যবধানও 100, কিন্তু এখানে কিন্তু ব্যবধান 180। তাহলে মানের দিক দিয়ে কিন্তু এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক বা গলনাঙ্ক, মানের দিক দিয়ে কিন্তু এদের মধ্যে একটা বিশাল ব্যবধান আছে। কিন্তু আরেকটা জায়গা দিয়ে তারা সমান, সেটা হচ্ছে দৈর্ঘ্যের দিক দিয়ে। দৈর্ঘ্যে কিন্তু তারা সমান। এই ব্যাপারটা কখন কাজে লাগবে, তুমি একটা থার্মোমিটার সাধারণত দেখবা, আমার কাছে থার্মোমিটার আছে, প্র্যাকটিক্যালি যখন তোমাদের দেখাবো, সেই প্র্যাকটিক্যালি থার্মোমিটারে কিন্তু এই দৈর্ঘ্যের মানটা কিন্তু সবসময় এক সমান থাকে। যেমন আমার যে থার্মোমিটার আছে, সেই থার্মোমিটারে এই দৈর্ঘ্যের মানটা, আমি আবারও বলি, এই যে দৈর্ঘ্যটা কিন্তু সমান আছে। যেমন সেলসিয়াসে 0 আর 100 যে দিছে, সেই দুটা মানের মধ্যবর্তী যে দূরত্বটা রাখছে, ফারেনহাইটেও সেই স্কেলের মধ্যে 32 আর 212 মধ্যবর্তী দূরত্বটা এক সমান রাখছে তারা। মানে থার্মোমিটারের সাইজটা তৈরি করার সময় তারা ডিস্টেন্সটা এক সমান রেখে তারপর থার্মোমিটার তৈরি করা হয়। কিন্তু মানের দিক দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দুটার মধ্যবর্তী ব্যবধান, এই দুটার মধ্যবর্তী ব্যবধান এবং এই দুটার মধ্যবর্তী ব্যবধান কিন্তু আলাদা আছে। মানের দিক দিয়ে কিন্তু আলাদা আছে। আমি আবারও বলছি, আমি দৈর্ঘ্যে চলে গেলাম। আচ্ছা, এবার দৈর্ঘ্যের মধ্যে আমি একটা কথা বলি, এটা তোমাদের একটু জ্যামিতি থেকে আমি তোমাদের, তাহলে আমি আবার একটা বিষয় কিন্তু ক্লিয়ার করলাম, দৈর্ঘ্য কিন্তু সমান। যেমন এ থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু সেলসিয়াসেও যা, কেলভিনেও তা, ফারেনহাইটেও দূরত্ব কিন্তু সমান। আবার এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু সমান। তার মানে আমার এখানে রেঞ্জটা কিন্তু দূরত্বের জন্য সমান হইল। সবাই আশা করি বিষয়টা বুঝতেছো। আমি কিন্তু আবারও বলছি, বিষয়টা হচ্ছে দূরত্বের, অর্থাৎ দূরত্বের দিক দিয়ে কিন্তু তারা এক সমান হয়ে গেল। এই যে দেখো, সেলসিয়াসে যেমন এই এই দুইটা, অর্থাৎ টিসি থেকে টিএফ এর মধ্যে 100 দূরত্ব, কেলভিনেও কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু এক সমান, বাট মানে হয়তো বা তার আলাদা হবে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝছো। এখন আমরা এখান থেকে একটা জ্যামিতিক ফর্মুলা ইউজ করব। জ্যামিতিক ফর্মুলাটা কিরকম, যেমন জ্যামিতিতে তোমরা হয়তো বা এরকম পড়ছো, আসলে বিষয়টা আমি একদম মানে লাইন বাই লাইন তোমাদের একদম ক্লিয়ার করে দিতে চাই। তো সেখানে তোমরা হয়তো এরকম পড়ছো, দেখো আমি হয়তোবা তুমি জ্যামিতিতে এরকম একটা দাগ দিছো, দাগ দিয়ে তুমি হয়তোবা তার শুরুতে লেখছো এ, খেয়াল করো। আচ্ছা, আমি একটু আলাদা রাশি লিখি, এখানে এক্স লিখছি আর এখানে ওয়াই লিখছি। তো তুমি আমাকে বলতেছো স্যার এক্স ওয়াই, অক্ষের নাম এক্স ওয়াই। তা আমি বলতেছি, তুমি যে এক্স ওয়াই বলতেছো, এক্স ওয়াই দ্বারা তুমি কি বুঝাইছো? আসলে এখানে এক্স ওয়াই দ্বারা কি বুঝায় তোমরা কি সেটা জানো? আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করি। এখানে এক্স ওয়াই দ্বারা বুঝায় ওয়াই মাইনাস এক্স। কারণ তুমি যে এক্স ওয়াই দূরত্ব বুঝাইছো, সে দূরত্ব বোঝানোর জন্য এই ওয়াই বিন্দুতে যে মান আর এক্স বিন্দুতে যে মান সেটা বিয়োগ করতে হবে। এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো হলো, তোমাকে যদি এখন আমি এই দৈর্ঘ্যটা মাপতে বলি, তাহলে নিশ্চয়ই তুমি এটার উপর একটা স্কেল বসাবা। এটার উপর একটা স্কেল বসাবে, এমন ভাবে স্কেলের জিরোরে কিন্তু তুমি এখানে রাখবা। আর দেখা গেল স্কুলের 5 সেন্টিমিটার এখানে আছে। এখন তোমার বললাম, তাহলে তুমি বলো তো তোমার এটার দৈর্ঘ্য কত? তখন তুমি বলবা স্যার 5 সেন্টিমিটার মাইনাস 0। তখন কিন্তু তুমি ঠিকই এই মাথার মান থেকে এই মাথার মান বিয়োগ করলাম। অর্থাৎ যে কোনো জিনিসের মেজারমেন্ট যদি আমাদেরকে করতে বলা হয়, অর্থাৎ দৈর্ঘ্যের বিবেচনায় যদি যেতে হয় যে কোনো জিনিস, তখন কিন্তু আমাদের আর বিকল্প কোনো উপায় থাকে না। অর্থাৎ দৈর্ঘ্যের মেজারমেন্টে গেলে আমরা কিন্তু সরাসরি তখন দুই বিন্দুর মধ্যবর্তী ব্যবধানটা বিয়োগ করে ফেলি। কিন্তু স্বাভাবিকভাবে একটা মান যদি 0 থেকে শুরু হয়, তখন বিয়োগের ক্ষেত্রে শেষের মানটা দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ বিয়োগের ক্ষেত্রে তোমার শেষের মান লাগবে কেন? তুমি তো জানোই যে একটা 0 আছে, তার মানে একটা 0 আর একটা হচ্ছে 100। তাহলে তোমাকে যদি বলি বিয়োগ কত, তাহলে তুমি এমনি বলবে 100, কারণ প্রথমে তো 0 ছিল। আমরা স্কেলটাকে তো এমন ভাবে ধরি, প্রথমে 0 ধরি, তাই স্কেল 10 পর্যন্ত গেলে বলি 10। কিন্তু যদি এমন হয়, আমার স্কেল যদি ভাঙা হয়, আমার স্কেলের শুরু যদি 7 থেকে হয়, প্রথম 6 যদি কাটা যায়, তাহলে আমি 7 থেকে মাপে যদি 19 পর্যন্ত যাই, এখন যদি বলি বলো তো মাপ কত, তো তুমি বলবা স্যার 19 মাইনাস 7। আমি বললাম 7 কেন? স্যার আমার স্কেল নষ্ট, শুরুতে তো 0 নয়, আমি 7 থেকে শুরু করছি। তাহলে কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হইতে হবে যে আসলে কিন্তু এর মধ্যবর্তী একটা দূরত্বের ব্যাপার। যখন আমি বলি যে এই জায়গা থেকে এই জায়গার মধ্যবর্তী দূরত্ব, তখন কিন্তু তুমি এই দুইটা বিন্দুর মানকে বিয়োগ করে ফেলবা। দুইটা বিন্দুর মানকে তোমার বিয়োগ করতে হবে। তো আমি এই বিষয়টাই এখন একটু নিচে তোমাদের এখানে আসবো। এটা আমি আর ইকুয়েশন না লিখলাম,
সরাসরি এখন আমি এখান থেকে হয়তোবা ইকুয়েশন লিখে বুঝাইতে পারি। পরবর্তী বিষয়টা খেয়াল করো যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেল, এই যে নির্দিষ্ট টেম্পারেচার বলতে এই যে মাঝের তাপমাত্রা, মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু সবাইকে কিন্তু আমরা একই জায়গায় রাখছি। একটা নির্দিষ্ট জায়গায় আমরা সেলসিয়াসের জন্য টিসি ধরছি, ক্যালভিনের জন্য টিকে ধরছি, আর ফারেনহাইটের জন্য টিএফ দেখছি। তাহলে আমরা লিখতে পারি বলে, বইয়ে কিন্তু লিখতে পারি বলে শেষ করে দিয়েছে, বাট আমি লিখতে পারি না বলে এটাকে হয়তো তোমাদের একটু বুঝাবো এখন। এই যে টিসি মাইনাস জিরো, টিসি মাইনাস জিরো মানে হচ্ছে এই যে টিসি আর এই যে হচ্ছে জিরো পয়েন্টগুলো যদি আমি অলরেডি মুছে ফেলছি, তো আমি এখানে কিন্তু বিন্দুটার নাম দিছিলাম পি বিন্দু। তো আমি আবার একটু বিন্দুটা দেই তোমাকে বোঝানোর জন্য। এখানে বিন্দুটার নাম দিছিলাম এ বিন্দু, আর এখানে বিন্দুটার নাম দিছিলাম বি বিন্দু। তো আসলে কিন্তু আমি যদিও তোমার এখানে লিখে ফেলছিলাম একটু নিচে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি এখানে লিখছি কি টিসি মাইনাস জিরো, কিন্তু আসলে এখানে টিসি মাইনাস জিরো মানে হচ্ছে পি এ, মানে পি থেকে এ বিয়োগ পি মাইনাস এ, আসলে কিন্তু পি থেকে এর বিয়োগ ফলে যে অর্থাৎ পি এ ডিভাইডেড বাই নিচে লিখছি 100 মাইনাস জিরো, 100 মাইনাস জিরো মানে কিন্তু আসলে এ বি। তাহলে এই লাইনটাকে যদি আমি ক্যালকুলেশনে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমার লিখতে হবে এরকম। আমি তোমাদের একটু ক্লিয়ার করতে চাই, এই লাইনটা যদি আমি ক্যালকুলেশনে নিতে চাই তাহলে আমার ওখানে ছিল টিসি মাইনাস জিরো, তাহলে টিসি মাইনাস জিরোর পরিবর্তে আমার এখানে লিখতে হবে হচ্ছে পি এ। তারপর তুমি একটু দেখো কিভাবে এটা সম্ভব হলো। তখন তোমাকে উপরে লিখতে হবে পি এ, আর নিচে তোমার এটার জন্য লিখতে হবে, ওখানে ছিল 100 মাইনাস জিরো, এটার জন্য তোমাকে লিখতে হবে এ বি। আচ্ছা, তো এই যে দেখো পি এ ডিভাইডেড বাই এ বি, এবার পি এ ডিভাইডেড বাই এ বি এটা তো আমি বলে ফেললাম। আচ্ছা, এটা সমান যদি আমি বলি, খেয়াল করে এটা সমান, আমি যদি একটা ইকুয়েশন এরকম বলতে যাই যে পি এ ডিভাইডেড বাই এ বি, আচ্ছা এতটুকুই আমি বললাম পি এ ডিভাইডেড বাই এ বি। আচ্ছা, পি এ ডিভাইডেড বাই এ বি যদি প্রথম স্কেলের জন্য বলি পি এ ডিভাইডেড বাই এ বি, তাহলে পি এ মানে কিন্তু পি বিন্দু মাইনাস এ বিন্দু, অর্থাৎ টিসি মাইনাস 100 ডিভাইডেড বাই এ বি মানে কিন্তু এ থেকে বি এর বিয়োগফল। ওই যে আমি আগে বুঝাইছি যে দুইটা বিন্দুর দৈর্ঘ্যের চিন্তা করতে গেলে দুই বিন্দুর মান কিন্তু বিয়োগ করতে হবে। সেটা এ বি না বলে নিচে তুমি বি ও বলতে পারো, যে স্যার এটা আমি বি এ বলবো, নিচে বি এ বলা আরো বেশি ভালো, এটাকে তুমি বি এ বলতে পারো, কারণ যেহেতু আমরা বি থেকে এ বিয়োগ করবো, নিচে আমি বি এ বলে ফেললাম। তো বিয়ে বলা আরো ভালো, বিয়ে বিয়ে। তো যাই হোক, তাহলে আমরা দেখতেই পাচ্ছি বিষয়টা যে আসলে কি দাঁড়াইলো বিষয়টা, সবাই একটু খেয়াল করো যে পি থেকে এ এর মধ্যবর্তী দূরত্ব, আর নিচে আমরা দিয়ে ফেললাম হচ্ছে বি থেকে এ এর মধ্যবর্তী দূরত্ব সমান প্রথম স্কেলের জন্য। দ্বিতীয় স্কেলও কিন্তু তাই আছে, দেখো তুমি এই পি থেকে এর দূরত্ব কিন্তু দ্বিতীয় স্কেলের জন্য সমান আছে, এবং দ্বিতীয় স্কেলের জন্য এই এ থেকে বি এর দূরত্ব সমান আছে। তাহলে প্রথম স্কেলের জন্য চিন্তা করতে গেলে পি এ ডিভাইডেড বাই বি এর পরিবর্তে তুমি লিখতে পারো টিসি মাইনাস 100 উপরে, আর নিচে তুমি লিখতে পারো 100 মাইনাস জিরো। আর দ্বিতীয় স্কেলের জন্য যদি তুমি চিন্তা করো পি এ, তাহলে কিন্তু তুমি লিখবা টিকে মাইনাস 273, আর নিচে কিন্তু তুমি লিখবা 373 মাইনাস 273। এই যে আমাদের নিচে কিন্তু তাই আছে, এই যে দেখো দ্বিতীয় স্কেল থেকে চলে আসলো টিকে মাইনাস 273 ডিভাইড বাই 373 মাইনাস 273, এই যে পি এ ডিভাইডেড বাই বি এ, পি এ ডিভাইডেড বাই বি এ। এবার এটা সবগুলোর জন্য কেন সমান হবে সেটা আমি পরে দিচ্ছি। এবার তৃতীয় স্কেলে চলে যাই, তৃতীয় স্কেলে তুমি পি এর জন্য লিখতে পারবা এই যে টিএফ মাইনাস 212 ডিভাইডেড বাই বি এর জন্য তুমি লিখবা বি হচ্ছে 32। তো এই যে এটা থেকে এটা বি এ বাই এ বি আর কি, আচ্ছা বি এ না, এ থেকে বি তো বিয়োগ হয় শেষের বিন্দু থেকে, তার মানে 212 মাইনাস হচ্ছে 32। এই যে এখানে কিন্তু সব 212 মাইনাস 32 বিয়োগ করে কিন্তু আমি এই লাইনটা সব এখানে লিখে ফেলছি। তো আমাদের বইয়ে সরাসরি এই লাইনটা দিছে, বাট আমি তোমাদের একটু এইভাবে বুঝাতে চাই। তো এভাবে আসলে কি বুঝাতে চাই, তোমরা বোধহয় জ্যামিতিতে এরকম একটা বিষয় পড়ছো যে যদি একাধিক ত্রিভুজ পাশাপাশি হয় সেই ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত কিন্তু সমান হয়। তো তুমি এখানে তিনটা মেজারমেন্ট নিছো, কিন্তু তার অনুরূপ বাহু দেখো এই বাহু আর পুরা বাহুর অনুপাত, এটার ক্ষেত্রে এই বাহু পুরা বাহুর অনুপাত, এটার ক্ষেত্রে এই বাহু এবং পুরা বাহুর অনুপাত কিন্তু এক সমান। কারণ আমি যে দুইটা অংশের অনুপাত বারবার বের করতেছি, যে পি এ ডিভাইডেড বাই বি এ বলতে আমি যে দৈর্ঘ্যের অনুপাতটা বুঝাচ্ছি সেটা তো তিনটার জায়গায় সমান, যেহেতু তিনটার জায়গায় সমান এই জন্যই কিন্তু আমাদের বই এটা সমান এটা লিখতে পারছে। আমি কিন্তু এটা তোমাদের ব্যাখ্যা করে দিলাম যে আসলে এটা কিভাবে হইলো। এখন এই লাইনটার পরে আমরা আরেকটু কাজ করবো। তো আমি এখানে তোমাদের একটু চেঞ্জ আনতে চাইতেছি, এরকম যে তোমরা ইচ্ছে করলে টিসির পরিবর্তে লিখতে পারবা সি, আমি এটা আগেই বলে দিচ্ছি, তোমরা টিসির পরিবর্তে সি লিখতে পারবা, কোনো সমস্যা নেই, টিসি অথবা সি। তোমরা টিকের পরিবর্তে ইচ্ছে করলে তোমরা লিখতে পারবা কে, আর তোমরা টিএফ এর পরিবর্তে ইচ্ছে করলে লিখতে পারবা এফ, এটা কোনো সমস্যা না। কিন্তু অথবা তোমরা ইচ্ছে করলে টিসি টিকে আর টিএফ ও লিখতে পারবা, কোনো ঝামেলা নেই। এখন পরের লাইনে টিসির জায়গায় টিসি আছে, আর নিচে কিন্তু 100 থেকে 0 বাদ দিলে এখানে হয়ে যায় 100, আর উপরে টিকে মাইনাস 273.15, এই যে 373 থেকে 273 বাদ দিলে হয় 100, আর উপরে টিএফ মাইনাস 272, এই যে 212 থেকে 32 বাদ দিলে নিচে হয়ে যাচ্ছে তোমার 180। এখন মোটামুটি এই লাইন পর্যন্ত হয়তোবা তোমার কাছে সহজ মনে হয়, কিন্তু আমাদের এরপরে আরেকটু কাজ আছে, এরপরে আরেকটু ক্যালকুলেশন আছে, সেটা আজকের পড়ায় থাকবে না,
সেটা হলো কি থাকবে, এর পরের লাইনে আমরা এখানে কিছু কাজ করবো। আমি হয়তো সেই কাজটা এখানে করে দেখাই নাই, পরের দিন হয়তো আমি সিকুয়েশনটা তোমাদের ব্যবহার করবো, অথবা আরেকটা লাইন এখানে হয়তো তোমরা বইয়ে অবশ্যই সেই লাইনটা নাই, এটুকু আমি তোমাদের বই থেকে দিয়ে দিচ্ছি, কিন্তু চিত্র এবং এটা তোমাদের হুবহু বই থেকে, বইয়ের লাইনটা থাকলে আমি দিয়ে দিতাম। পরের লাইনটা আমরা লিখবো এই উভয় সবগুলো রাশিকে আমরা এখন একটা ডিজিট দ্বারা ভাগ করবো, সরি গুণ করে দিব, সেটা হলো 20 দিয়ে। তুমি কিন্তু ইচ্ছা করলে সবগুলোকে 20 দিয়ে গুণ করতে পারো, যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, তুমি যদি সবগুলোকে 20 দিয়ে গুণ করো কোনো সমস্যা নেই। যদি তুমি সবগুলোকে 20 দিয়ে গুণ করো তাহলে তোমার এখানে হবে 5, তখন তোমার এটার মান দাঁড়াবে টিসি ডিভাইডেড বাই 5 সমান টিকে মাইনাস 273 ডিভাইড বাই 5 সমান টিএফ মাইনাস 32 ডিভাইড বাই 9, অর্থাৎ এটা হবে 5, এটা হবে 5 এবং এটা হবে 9। তাহলে বুঝতেই পারতেছো এই তিনটা মান কিন্তু আমাদের ঠিক এভাবে চেঞ্জ হয়ে যাবে। সবাই খেয়াল করো যে এটা হবে 5, এটা হবে 5 এবং এটা হবে 9। তাহলে লাস্ট ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, আবার যদি তুমি টিসির পরিবর্তে সি বলো তাহলে তোমার ইকুয়েশন হবে সি ডিভাইডেড বাই 5 সমান কে মাইনাস 273 ডিভাইড বাই 5 সমান এফ মাইনাস 32 ডিভাইড বাই 5, এরকম একটা ইকুয়েশন দাঁড়াবে। সেই ইকুয়েশনটা আমরা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার করব। এবার আমি সেই ইকুয়েশন থেকে পরবর্তী আরেকটু কথা বলবো, সেটাও বইয়ে নাই, আমরা অঙ্কে গেলে ব্যবহার করবো। এবার আমি এই ইকুয়েশনটা থেকে পরবর্তী লাইন আমি বলছি এটা 5 বানাবো, এটা 5 এবং এটা 9, সবগুলোকে 20 দিয়ে গুণ করে ফেলবো, ছোট করে ফেলবো। ছোট করা যদি যায় তাহলে ছোট করতে হয়। আচ্ছা, এখন আমরা তারপরে একটা কাজ করতে পারি, এখানে কিন্তু দুইটা সমান চিহ্ন দিয়ে তিনটা পক্ষ একসাথে আছে। আমরা কিন্তু যখন অঙ্ক করবো তখন পুরোটা একসাথে নিব না, আমরা কিন্তু পুরোটা একসাথে নিব না। তাহলে নিশ্চয়ই তোমাদের প্রশ্ন জাগে স্যার তাহলে আমরা কি করব, আমাদের যখন প্রয়োজন পড়বে, যেমন আমরা যদি সেলসিয়াস আর ধরো তুমি ফারেনহাইটের মধ্যে যদি আমরা একটা ইকুয়েশন বের করতে যাই, তখন সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্কের জন্য আমি কিন্তু তখন এই যে এতটুকু নিয়ে কাজ করব, এইটুকু। তখন আমি ইকুয়েশনটা বলে ফেলবো যে টিসি ডিভাইডেড বাই 100 সমান টিএফ মাইনাস 273 ডিভাইড বাই 100, এই যে এতটুকু লিখবো তখন সেলসিয়াস আর ক্যালভিনের মধ্যে সম্পর্কের জন্য। যেমন সেলসিয়াসের মান দিয়েছি, ক্যালভিন বানাইতে বলছি, তখন আমি এটা সমান এটা বলবো। যখন আমি তোমাকে ক্যালভিনের মান দিয়ে ফারেনহাইট বানাইতে বলবো তখন কিন্তু এই দ্বিতীয় অংশ সমান তৃতীয় অংশ লিখবো, মানে আমরা একসাথে তিনটা অংশ লিখবো না। আবার যখন সেলসিয়াস থেকে ফারেনহাইট তখন কিন্তু এই প্রথম অংশ সমান তৃতীয় অংশ লিখবো। তার মানে এভাবে আমরা এখান থেকে মোট 3টা সমীকরণ বানাবো। কিভাবে 3টা সমীকরণ হবে সেটা আমি তোমাদের আবার একটু ক্লিয়ার করে অঙ্কে ব্যবহার করবো। প্রথমে এটা সমান এটা একটা ইকুয়েশন দাঁড়ালো, পরবর্তীতে এটা সমান এটা একটা ইকুয়েশন দাঁড়ালো, আর লাস্টের বার হলো প্রথমটা সমান তৃতীয়টা, এটা একটা ইকুয়েশন দাঁড়ালো। তা আমরা আমাদের প্রয়োজন মতো যখন যে ইকুয়েশনটা লাগবে আমরা ঠিক তখন সেই ইকুয়েশনটা ব্যবহার করব আমাদের অঙ্কে। তো এখানে আমি আরেকটা বিষয় তোমাদের একটু ক্লিয়ার করব, সেটা হলো দেখো এখানে এখন এই যে আমি আগে যে কথাটা বলছি সেটা একটু ক্লিয়ার করি। সেলসিয়াস এবং কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য সমান হয়, কিন্তু অন্য কোনো স্কেলে সমান হয় না। অন্য কোনো স্কেলে যে সমান হয় না আর সেলসিয়াস আর কেলভিনে যে সমান হয় সেটা কিন্তু আমরা এখানেই দেখতেছি। দেখো তোমরা এই যে সেলসিয়াসে, এটা আমি যে শুরুতেই তোমাদের বলে দিচ্ছি যে সেলসিয়াসে সমান হয়, কারণ এই যে 100 থেকে 0 বাদ দিলে 100, আর কেলভিনে 373 থেকে 273 বাদ দিলে 100, কিন্তু ফারেনহাইটের ক্ষেত্রে কিন্তু 32 180 সমান হয় না। এজন্য বলা হয়েছে সেলসিয়াস এবং কেলভিন স্কেলে তাপমাত্রার ব্যবধান 1 সমান হয়, কিন্তু ফারেনহাইটে 1 সমান হয় না। বিষয়টা এরকম। তো এটাই আবার এখানে একটা প্রশ্ন আছে, অনুধাবনের প্রশ্ন। দেখো সেলসিয়াস এই যে সেন্টিগ্রেড স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0, উচ্চ স্থিরাঙ্ক 100, তো ব্যবধান কত? আবার কেলভিনে হচ্ছে মানে 273 আর 373। এই যে সেন্টিগ্রেড স্কেলের মৌলিক ব্যবধান, এই দুটার বিয়োগফলকে আবার মৌলিক ব্যবধান বলে, অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বাদ দিলে যেটা পাওয়া যায় তাকে বলে মৌলিক ব্যবধান। তো সেলসিয়াসও ব্যবধান হয় 100, কেলভিনও ব্যবধান হয় 100। এই জন্য হচ্ছে এদের পার্থক্যের মানটা 1 সমান হয়। তার মানে আমরা যখন অঙ্ক করব তখন আমি যদি তোমাকে বলি যে সেলসিয়াসে তাপমাত্রার ব্যবধান 20, তুমি বলবা স্যার তাহলে কেলভিনেও ব্যবধান 20, কারণ সেলসিয়াস এবং কেলভিনে তাপমাত্রার ব্যবধান 1 সমান হয়। কিন্তু সেটা ফারেনহাইট এর ক্ষেত্রে হবে না। সেলসিয়াস এবং কেলভিনের ক্ষেত্রে তাপমাত্রার ব্যবধান 1 সমান হবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো।